প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সাম্প্রতিককালে যে মডেল কোশ্চেন পেপার প্রকাশ করেছে সেই মডেল কোশ্চেন পেপার নিয়ে আজকে আমি আলোচনা করছি। কিন্তু তোমরা আমার কাছ থেকে অনেকে জানতে চেয়েছো যে স্যার, এই মডেল কোশ্চেন পেপারগুলো আমরা যদি কমপ্লিট করি এখান থেকে কি আমরা কমন পেতে পারি? আমি বলবো হ্যাঁ, তোমরা এখান থেকে অনেকটা প্রশ্ন কমন পাবে। অন্তত আমি বলতে পারি সংখ্যাটা 50% বা তারও বেশি হতে পারে। ন্যূনতম 50% তোমরা কিন্তু এই মডেল কোশ্চেন পেপারগুলো থেকে কমন পাবে। কারণ এমন একটা সময়ে এই মডেল কোশ্চেন পেপার সংসদ প্রকাশ করলো যেখানে অনেকটা বিতর্কের সৃষ্টি হয়েছে। আর এখান থেকে যদি কমন না পাওয়া যায় তাহলে কিন্তু সংসদের কপালে দুঃখ আছে। তো আমি আজকে এই মডেল কোশ্চেন পেপার থেকে প্রথম দুটি যে সেট আছে সেই প্রথম দুটি সেট আমি তোমাদের উত্তর করে দিচ্ছি, তোমরা দ্রুত দেখে নাও। দেখো, আজকে তোমাদের সংসদ নির্দেশিত যে মডেল কোশ্চেন পেপার সেই মডেল কোশ্চেন পেপার থেকে দুটি সেট আলোচনা করে দিচ্ছি, তোমরা ভালো করে দেখো। কিন্তু তো দেখো, ক বিভাগ প্রথমে কি বলা আছে, নিম্নলিখিত যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বরের 10 নম্বর থাকবে এখানে। সেই প্রথম প্রশ্নটা দেখো কি বলা আছে। এ নাম্বার, হাস্যবিদ্য কথা গল্পটির উৎস কি, এর রচয়িতাকে। দেখো, আমরা এটা জানি হাস্যবিদ্য কথা গল্পটির উৎস হলো কবি বিদ্যাপতি রচিত পুরুষ পরীক্ষা। আর এর রচয়িতাকে, এর রচয়িতা বিদ্যাপতি। তারপর, মৃত্যু আসন্ন হলে কি করণীয়? মৃত্যু আসন্ন হলে বাঁচার উপায় খুঁজতে হয়, কারণ উপায় সফল হলে রক্ষা পাওয়া যায় আর বিফল হলে মৃত্যুর অধিক কোনো ক্ষতি হয় না। দেখো, সব উত্তরগুলো আমি কি তোমাদের এখানে স্ক্রিনেই করে দিচ্ছি, টাইপিং করে তোমরা দেখতে পাচ্ছ। তারপর সি নম্বর দেখো, রে চৌর কাং বিদ্যাং জানাসি, যে ওহে চোর তুমি কোন বিদ্যা জানো। এখানে বক্তাকে, এখানে বক্তা হলেন রাজা সুপ্রতাপ। তারপরে বলছে প্রত্যুত্তরে চোরটি কি বলেছিল। প্রত্যুত্তরে চোরটি কি বলেছিল, যে আমি সুবর্ণ কৃষিবিদ্যা জানি। তারপর ডি নম্বর, বনেচরের মতে কে কিং সখা। তারপরে বলছে কেই বা কিং প্রভু। দেখো, বনেচরের মতে যে মন্ত্রী প্রভুকে সৎ উপদেশ দেন না তিনি কিং সখা, মানে দুর্মন্ত্রী। আর যে প্রভু, মানে যে রাজা হিতৈষীর কাছ থেকে সৎ উপদেশ শোনেন না তিনি কুৎসিত প্রভু। তারপর ই নাম্বার দেখো, ই নম্বরে বলা হয়েছে দুর্যোধনের সাম ও দান নীতি কেমন ছিল। আমরা জানি দুর্যোধনের সামনীতি কখনো দান বর্জিত ছিল না, আবার দুর্যোধনের দান কখনোই সমাদর বর্জিত ছিল না। তারপর এফ, মহৌযশ ও মানধনা পদ দুটির অর্থ লেখো। দেখো, মহৌযশ পদটির অর্থ হলো মহাবলশালী, আর মানধনা পদটির অর্থ হলো কুলশীলাভিমানী। তারপর জি নম্বর দেখো, আত্রেয়ী কোথা থেকে এসেছিলেন। আত্রেয়ী মহর্ষি বাল্মীকির আশ্রম থেকে। তিনি কোথায় যেতে ইচ্ছুক, তিনি অগস্ত্যাশ্রমে যেতে ইচ্ছুক। তারপর এইচ, অপ্পেষা পঞ্চবটী, মানে এটি কি পঞ্চবটী, কে কাকে বলেছিলেন। আত্রেয়ী বনদেবতাকে বলেছিলেন। তারপর 2 নম্বরের প্রশ্ন দেখো, আবার 5টি এখানে করতে হবে, সেটা কিন্তু ব্যাকরণ মানে গ্রামার থেকে। দেখো, প্রথম প্রশ্ন, স্ত্রী প্রত্যয় কাকে বলে, উদাহরণ দাও। যে সকল প্রত্যয়গুলি যোগ করে পুংলিঙ্গবাচক শব্দগুলিকে স্ত্রীলিঙ্গবাচক শব্দে রূপান্তরিত করা হয় সেই সকল প্রত্যয়গুলিকে স্ত্রী প্রত্যয় বলে। উদাহরণ যেমন অজ যোগ টাপ অজা। তারপর বি নম্বর দেখো, পদ গঠন করো। গম ধাতু যোগ ইয়ং যোগ লট তে, এটা হবে জঙ্গম্মাতে। তারপর জ্ঞা ধাতু যোগ সন লট তি, এটা হবে জিজ্ঞাসাতে। তোমরা এখানে মনে রাখবে, যদিও এখানে এই যে তি বিভক্তিটা দেওয়া আছে লট তি, কিন্তু তারপরেও জ্ঞা ধাতুটা সূত্রানুসারে কি আত্মনেপদী হয়, অর্থাৎ একার হবে।
জিজ্ঞাসাতে। তারপরে দেখো সি নম্বর, রুচ্যর্থক ধাতুর প্রয়োগে কোন কারক হয়? উদাহরণ দাও। আমরা জানি সম্প্রদান কারকে আমরা পড়েছি যে রুচ্যর্থক ধাতুর প্রয়োগে সম্প্রদান কারক হয়। তার একটা উদাহরণ, যে বালকায় মিষ্টম রোচতে, মানে বালকের মিষ্টি খেতে রুচি হচ্ছে। তারপর আমরা পরের প্রশ্নে যাচ্ছি। ডি নম্বরে কি বলা আছে? ধ্রুবম অপায়ে পা দানম সূত্রটির অর্থ কি? দেখো, এটা অপাদান কারকের সংজ্ঞা বিষয়ক এটা একটা সূত্র, যে ধ্রুবম মানে হলো সত্য বস্তু বা স্থির বস্তু, আর অপায় কথাটার অর্থ হলো বিশ্লেষ। তো এই সত্য বা স্থির বস্তু থেকে কোনো কিছু অপায় বা বিশ্লেষ হওয়াকেই অপাদান কারক বলে। যেমন বৃক্ষাৎ পত্রং পততি, মানে গাছ থেকে পাতা পড়ছে। তারপর ই নম্বর দেখো, বাতায় কপিলা বিদ্যুৎ। তো এখানে আন্ডারলাইন করা আছে বাতায়, মানে পিঙ্গল বর্ণের বিদ্যুৎ ঝড়ের সূচনা করে। এখানে তোমাদের কি বলা হয়েছে? রেখাঙ্কিত পদে কারক বিভক্তি নির্ণয় করো। তো এখানে কারক বিভক্তি শুধু চেয়েছে, তা আমরা কিন্তু বলতে পারি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি। শুধু এভাবে লিখলে হবে না, যেহেতু এক একটা প্রশ্নে 2 নম্বর, তোমাদের একটু সূত্র উল্লেখ করে বললে ভালো হয়। তো আমরা এখানে উত্তর লিখতে পারি, উৎপাতেন গেপিতে চ, এই বার্তিকানুসারে বাতায় পদে উৎপাতার্থে চতুর্থী বিভক্তি হয়েছে। তারপরে 1 নম্বর দেখো, কর্মধারায় সমাস কয় ভাগে বিভক্ত ও কি কি? এটা আমরা জানি কর্মধারায় সমাস 4 ভাগে বিভক্ত। কি কি? উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, রূপক কর্মধারায় এবং মধ্যপদলোপী কর্মধারায়। এই হলো 4 প্রকার। তারপরে জি নম্বর দেখো, দ্বিগু সমাস কাকে বলে? দ্বিগু সমাস কাকে বলে এটা আমরা জানি, সংখ্যাপূর্ব দ্বিগু, অর্থাৎ যে সমাসে পূর্বপদে দিগ ও সংখ্যাবাচক শব্দ থাকে তাকে দ্বিগু সমাস বলে। উদাহরণ যেমন পঞ্চবটি, পঞ্চানাং বটানাং সমাহার। তারপর এইচ, ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। পীতাম্বর। এই পীতাম্বর এটাকে প্রথমে ব্যাসবাক্য করতে হবে। ব্যাসবাক্য করলে কি হবে? পীতম অম্বরম ইয়াস্যসা, পীতাম্বর। এটা কোন সমাস? সমানাধিকরণ বহুব্রীহি। তারপর আমরা পরের প্রশ্নে যাচ্ছি। দেখো 3 নম্বর প্রশ্ন, এখানে কি বলা হয়েছে? যে নিম্নলিখিত যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এটা কিন্তু সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের বুঝতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নগুলো দেখে। এ নম্বরে কি বলা আছে? দশকুমার চরিতের রচয়িতা কে? এর বিভাগ দুটির নাম কি কি? দেখো, দশকুমার চরিতের রচয়িতা হলেন মহাকবি দণ্ডী। আর এর বিভাগ দুটির নাম কি কি? দেখো, দশকুমার চরিতে কিন্তু 3টে ভাগ আছে, অর্থাৎ পূর্ব পিঠিকা, উত্তর পিঠিকা আর মূল ভাগ। কিন্তু এখানে যেহেতু বলছে বিভাগ দুটির নাম কি, তখন কিন্তু তোমাদের মূল ভাগটা বলার প্রয়োজন নেই। তখন তোমরা বলবে যে এর বিভাগ দুটি হলো পূর্ব পিঠিকা এবং উত্তর পিঠিকা। তারপর বি নম্বর, বাণভট্টের পিতামাতার নাম লেখো। তো বাণভট্টের পিতার নাম হলো চিত্রভানু আর মাতার নাম হলো রাজ্যদেবী। তারপর 6 নম্বর, নলচম্পুর রচয়িতাকে? এটা আমরা জানি নলচম্পুর রচয়িতা হলেন ত্রিবিক্রম ভট্ট। আর এর উচ্ছ্বাস সংখ্যা কয়টি? এর উচ্ছ্বাস সংখ্যা হলো 7টি। তারপরে ডি নম্বর, চরক সংহিতা গ্রন্থটি কয়টি স্থানে বিভক্ত? তারপরে বলছে যে প্রথম 2টি স্থানের নাম লেখো। তো চরক সংহিতা গ্রন্থটি কিন্তু 8টি স্থানে বিভক্ত। প্রথম 2টি স্থানের নাম হলো সূত্রস্থান এবং নিদান স্থান। তবে তোমরা মনে রাখবে, কখনো কখনো প্রথম এবং শেষ স্থানের নাম চায়, তাহলে তখন লিখবে সূত্রস্থান, আর শেষ স্থানের নাম হলো সিদ্ধি স্থান। এটা মাথায় রাখবে, এরকম প্রশ্ন কিন্তু আছে, তোমরা পড়েছ। তারপর ই নম্বর দেখো, সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় বিরচিত 2খানি নাটকের নাম লেখো। তোমরা লিখবে সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় বিরচিত 2খানি বিখ্যাত নাটক হলো ধরিত্রীপতি নির্বাচনম ও ননা বিতারণম। তারপর বলছে এফ নম্বর, গৌতম বুদ্ধের জীবনচরিত অবলম্বনে বীরেন্দ্র কুমার ভট্টাচার্য কোন নাটকটি
রচনা করেছিলেন এর অঙ্ক সংখ্যা কত? তো তোমরা লিখবে যে গৌতম বুদ্ধের জীবনচরিত অবলম্বনে বীরেন্দ্র কুমার ভট্টাচার্য সিদ্ধার্থ চরিতম নাটকটি লিখেছেন এবং এখানে 8টি অঙ্ক আছে। তারপর আমরা পরের প্রশ্নে যাচ্ছি। এখানে কিন্তু তোমাদের একটা প্রশ্নের উত্তর দিতে হবে সাহিত্য ইতিহাস থেকে, সেখানে কিন্তু নম্বর থাকবে 4, অর্থাৎ 2টা প্রশ্ন থাকবে, একটা উত্তর করতে হবে। দেখো এটা তোমরা বড় প্রশ্ন পড়ে নেবে। তারপর দেখো নাম্বার, চতুর্থ চোরটি কিভাবে সকলকে চোর প্রতিপন্ন করেছিল? এখানে এগুলো কিন্তু সম্পূর্ণ ব্যাখ্যামূলক, মানে রচনাধর্মী প্রশ্ন। এগুলো তোমরা পড়ে নেবে, খুব ইম্পর্টেন্ট আছে, যেহেতু মডেল কোশ্চেন, সংসদ নির্দেশিত। তারপরে যুধিষ্ঠিরের প্রতি বনেচরের ভাষণের সংক্ষিপ্তসার লেখো। 3 নম্বর, আত্রেয়ী বনদেবতা সংবাদ পাঠ্যটির নামকরণের সার্থকতা বিচার করো। তারপরে আত্রেয়ী বনদেবতা সংবাদ নাট্যাংশে আত্রেয়ীর ভূমিকা আলোচনা করো। এখান থেকে অনেকটা প্রশ্ন আমি কিন্তু তোমাদের বড় প্রশ্নের যে সাজেশন, সেখানে কিন্তু আমিও রেখেছি এই প্রশ্নগুলো। তো তারপরে আমরা যাচ্ছি পরের মডেল কোশ্চেনে। দেখো মডেল কোশ্চেন নাম্বার 2, এখানে তোমরা দেখতে পাচ্ছ ক বিভাগ, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে শুরুতেই। দেখো নাম্বার, হাস্যবিদ্য কথা গল্পে রাজার নাম কি? হাস্যবিদ্য কথা গল্পে রাজার নাম সুপ্রতাপ। তার রাজ্যের নাম কি? তার রাজ্যের নাম কাঞ্চি। হ্যাঁ, খুবই সহজ। তারপর নম্বর, তমেব কিং ন বপসি, এর অর্থ হলো তুমি বা কেন বপন করছো না? কে কাকে বলেছিলেন? মানে রাজা সুপ্রতাপ চতুর্থ চোরকে এ কথা বলেছিলেন। তারপর নম্বর, হাস্যবিদ্য কথা গল্পের উপদেশটি লেখো। তো হাস্যবিদ্য কথা গল্পের উপদেশটি কি? তোমরা প্রথমে একটা শ্লোক লিখতে পারবে যে বেধিনা পিড্যমানও অপি মারিও মানও অপি ভুবুজা প্রত্যয়াতি যমদারাত প্রতিকারও পরনর। এই শ্লোকটা তোমরা সেই গল্পের মধ্যে পড়েছ। তো এটা লিখে অর্থাৎ দিয়ে এর মানেটাও তোমরা লিখে দেবে, যে অর্থাৎ বেধির দ্বারা আক্রান্ত হয়েও এবং রাজা কর্তৃক রাজদণ্ডে দণ্ডিত হয়েও প্রতিকার পরায়ণ মানুষ যমের দরজা থেকে ফিরে আসে। তোমরা বুঝতে পারলে? তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যেভাবে লেখা আছে, তোমরা এভাবেই কিন্তু খাতায় তুলে নেবে অথবা স্ক্রিনশট করে নেবে, তোমাদের যেটা প্রয়োজন। কারণ সময় যেহেতু কম, তোমরা দ্রুত সেটা করবে আর কমপ্লিটও করে নেবে। তারপর নম্বর দেখো, বনেচর ভাষণম পাঠ্যাংশের উৎস কি? দেখো বনেচর ভাষণম এর উৎস হলো মহাকবি ভারবী রচিত কিরাতার্জুনীয়ম মহাকাব্যের 18টি স্বর্গের প্রথম স্বর্গ বনেচরাগমন। তারপর বলছে এর রচয়িতাকে, এর রচয়িতা হলেন ভারবী। তারপর নম্বর, কাদের কেন চারচক্ষু বলা হয়? দেখো চরেরাই যাদের চক্ষু স্বরূপ তারা হলেন চারচক্ষু, অর্থাৎ রাজাদেরকে চারচক্ষু বলা হয়। কেন? যেহেতু রাজারা চরেদের মাধ্যমেই স্বরাষ্ট্র ও পররাষ্ট্রের সমস্ত বৃত্তান্ত জেনে থাকেন, তাই রাজারাই হলেন চারচক্ষু। এভাবেই তোমরা লিখবে। তারপর নম্বর দেখো কি বলা আছে, কে কার শাসন পদ্ধতি জানবার জন্য বনেচরকে নিয়োগ করেছিলেন? এটা একেবারে সহজ প্রশ্ন, যে যুধিষ্ঠির রাজা দুর্যোধনের রাজ্য শাসন পদ্ধতি জানবার জন্য বনেচরকে নিয়োগ করেছিলেন। তারপর নম্বর, আত্রেয়ী কেন বাল্মীকির আশ্রম ত্যাগ করেছিলেন? আত্রেয়ীর বাল্মীকির আশ্রম ত্যাগ করার প্রধান কারণ হলো যে সেখানে লব এবং কুশ নামে দুজন অসাধারণ মেধাবী ছাত্রের সঙ্গে তার মতো সাধারণ শিক্ষার্থীর অধ্যয়ন সম্ভব ছিল না। আর তারপরে বলছে তিনি কোথায় গিয়েছিলেন? তিনি দণ্ডকারণ্যে গিয়েছিলেন। সীতাকে পরিত্যাগের পর রামচন্দ্র কোন যজ্ঞ করেছিলেন? সেখানে কে তার সহধর্মিণী রূপে ছিলেন? দেখো সীতাকে পরিত্যাগের পর রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, সেখানে এক স্বর্ণময়ী মূর্তি তার সহধর্মিণী রূপে ছিলেন। তারপর আমরা 2 নম্বর প্রশ্নে যাচ্ছি। এখানে 5টি প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ এখানে তোমরা নম্বর পাবে 10। তো এখানে দেখো
এটা কিন্তু গ্রামার থেকে প্রশ্ন, 2 নম্বরে কিন্তু গ্রামার থাকবে, তোমরা এটা বুঝে নেবে। আর প্রশ্ন দেখেই তোমরা বুঝতে পারবে। দেখো, এক কথায় প্রকাশ করো, আপ্তুম ইচ্ছতি, এটা হবে ইপসেতি। তারপরে পুনঃ পুনঃ রদিতি, এটা হবে ররুদ্যতে। তারপর গায়ক যোগ টাপ, এটা হবে গায়িকা। আর প্রিয়বাদিন যোগ নিপ, এটা হবে প্রিয়বাদিনী। তারপর আমরা যাচ্ছি পরের প্রশ্নে। দেখো, সি নম্বরে কি বলছে, যস্য চ ভাবেন ভাবলক্ষণম, ব্যাখ্যা করো। দেখো, এটা কিন্তু আমি সাজেশনেও দিয়েছি, তোমরা অলরেডি পড়ে নিয়েছো। তো একটি ক্রিয়ার কাল দ্বারা অন্য একটি ক্রিয়া অনুষ্ঠিত হলে যে ক্রিয়াটি আগে অনুষ্ঠিত হয় তাতে সপ্তমী বিভক্তি হয় এবং এটাকে ভাবে সপ্তমী বলে। যেমন সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে। তারপর ডি নম্বরে কি বলছে, যে এক জাতীয় বিষয়ের মধ্যে পার্থক্য নির্ধারণ বোঝালে কোন বিভক্তি হয়। এক জাতীয় বিষয়ের মধ্যে যদি পার্থক্য নির্ধারণ করা হয় তাহলে কোন বিভক্তি হয় বলছে, যথেষ্ট নির্ধারণম। অর্থাৎ নির্ধারণ করা বোঝালে যার মধ্য থেকে নির্ধারণ করা হয় তাতে কিন্তু ষষ্ঠীও হয় সপ্তমীও হয়। এবং তোমরা এখানে উদাহরণটা দেখো, হ্যাঁ, যে নির্ধারণের ষষ্ঠীর উদাহরণ হলো কবিনাং কালিদাস শ্রেষ্ঠ, আর নির্ধারণে সপ্তমীর উদাহরণ হলো কবি সুকালিদাস শ্রেষ্ঠ। এটা তোমরা অলরেডি জানো। নম্বর, কারক বিভক্তি নির্ণয় করো। বলছে দেবদত্ত যজ্ঞদত্তায় শতং ধারয়তি, মানে দেবদত্ত যজ্ঞদত্তের কাছ থেকে 100 টাকা ধার নিয়েছিল। এটা হলো ধারের উত্তমবর্ণ। এই সূত্রানুসারে যজ্ঞদত্তায় পদে ধারী ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী বিভক্তি। তারপর নম্বর, এটা দেখো, ইতরেতর দ্বন্দ্ব সমাসের 2টি উদাহরণ দাও। দেখো, ইতরেতর দ্বন্দ্ব সমাসের অনেক উদাহরণ আছে, যে কোনো 2টা দিলেই হবে। অর্থাৎ মাতা পিতরৌ আর পিতা পুত্রৌ। তারপর নম্বরে বলছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। দেখো, বলছে পীত ধবল, এটা ব্যাসবাক্য করবে পীতশ্চাসৌ ধবলশ্চেতি। আর এটা হবে সাধারণ কর্মধারায়, বা তোমরা শুধু কর্মধারায় লিখলেও নম্বর পাবে। তারপরে 2 নম্বরে কি, বিনা পানি, এটাকে ব্যাসবাক্য করলে হবে বিনা পানৌ যশাসা, এটা হবে বেদীকরণ বহুব্রীহি। বা যদি তোমরা কখনো বেদীকরণ বহুব্রীহি মনে নাও থাকে, শুধু বহুব্রীহি লিখে দেবে। আর যদি পারফেক্ট তোমরা জানো তাহলে সেটাই লিখবে। তারপর পরের প্রশ্ন দেখো, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। নীলোৎপলম, দেখো খুব সহজ, নীলম উৎপলম সমান সমান নীলোৎপলম। এটা কোন সমাস? সাধারণ কর্মধারায়। তারপর দেখো 2 নম্বরে কি বলছে, অধন, এটা ব্যাসবাক্য করলে হবে অবিদ্যমানং ধনং যস্য স নয় বহুব্রীহি। দেখো 3 যে হর্ষচরিত কার লেখা, আমরা জানি হর্ষচরিত বাণভট্টের লেখা। এটি কোন শ্রেণীর গদ্যকাব্য? এটি হলো আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য। তারপর নম্বর, ভারতচম্পুর রচয়িতাকে, ভারতচম্পুর রচয়িতা হলেন অনন্ত ভট্ট। এটি কতগুলি স্তবকে বিভক্ত? এটি 12টি স্তবকে বিভক্ত। তারপর 6 নম্বর, রাজা নলের পিতা মাতার নাম লেখো। দেখো, রাজা নলের পিতার নাম হলো বিশ্বসেন, কিন্তু মাতার নাম জানা যায় না। যদি জানা যায়, তোমাদের জানা থাকে আমাকে জানাবে, কমেন্ট করবে। তারপর নম্বর, সুশ্রুত সংহিতার 2জন টিকাকারের নাম লেখো। সুশ্রুত সংহিতার 2জন টিকাকার হলেন চক্রপাণি দত্ত ও শ্রীমাধব। তারপর নম্বর, মনীষীদের জীবনাবলম্বনে শ্রীজীব ন্যায়তীর্থ বিরচিত 2টি দৃশ্যকাব্যের নাম লেখো। খুব সহজে লিখবে যে মনীষীদের জীবন অবলম্বনে শ্রীজীব ন্যায়তীর্থ বিরচিত 2টি দৃশ্যকাব্য হল নিগমানন্দ চরিতম আর বিবেকানন্দ চরিতম। তারপর নম্বর, দেখো নম্বরে কি বলছে, সীতানাথ আচার্যের জন্ম কত সালে হয়েছিল তার রচিত একটি কাব্যের নাম লেখো। দেখবে সীতানাথ আচার্যের জন্ম 1939 খ্রিস্টাব্দে হয়েছিল 1 ডিসেম্বর। আর তার একটি কাব্যের নাম হলো ভাব বিলাসিতম। তারপর
তোমরা দেখো এই সাহিত্যের ইতিহাস থেকে দুটি বড় প্রশ্ন দেওয়া আছে। এই দুটি বড় প্রশ্নের মধ্যে একটি লিখতে হবে এবং একটাতে কিন্তু 4 নম্বর। তো দেখো এখানে দুটি প্রশ্ন, দণ্ডির সাহিত্যকৃতির পরিচয় দাও, এটা কিন্তু আমি তোমাদের সাজেশনে দিয়েছিলাম। হ্যাঁ, তারপরে চরক সংহিতার সংক্ষিপ্ত বর্ণনা দাও, এই দুটির মধ্যে একটি দিতে হবে। দেখো গ বিভাগ, এটা কিন্তু তোমাদের গদ্য পদ্য নাটক থেকে 5 নম্বরের দুটি প্রশ্নের উত্তর করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 10 নম্বর আছে। এখানে প্রশ্ন দেখো দেওয়া আছে, প্রথমে স্বর্ণবীজ বপনে কেউ রাজি হননি কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে। তারপর বি নম্বর, বনেচর ভাষণম পাঠ্যাংশ অবলম্বনে দুর্যোধনের রাজ্য শাসন পদ্ধতির আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট। তারপর নারিকেল ফলসামৃতং বচো ভারবে উক্তিটির যথার্থতা বিচার করো, এটা ততটা নয়। তারপর ডি নম্বর, আত্রেয়ী বনদেবতা সংবাদ নাট্যাংশে দৃষ্ট বনদেবতা বা বাসন্তীর চরিত্র আলোচনা করো, এটা ঠিক আছে। তোমাদের এখান থেকে কিন্তু দুটি প্রশ্নের উত্তর করতে হবে। তো বন্ধুরা, উচ্চ মাধ্যমিক সংসদ নির্দেশিত মডেল কোশ্চেন পেপার দুটি আমি আলোচনা করে দিলাম। আজকে পার্ট 1 ভিডিও এখানে শেষ করছি। পরের আলোচনা পার্ট 2তে হবে। তোমরা চোখ রাখো নিগম সুধা সংস্কৃত চ্যানেলে। ধন্যবাদ।